আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংশোধিত এডিপিতে দারিদ্র্য বিমোচনে জোর, বাড়ছে না 442 প্রকল্পের মেয়াদ। উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান। বৃহস্পতিবার আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, চূড়ান্ত করবেন মোদির ঢাকা সফরের কর্মসূচি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের, সাথে আছে রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দারিদ্র্য বিমোচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহকে অগ্রাধিকার দিয়ে 2020-21 অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনে। বরাদ্দ কমানো হয়েছে 3% বেশি। এতে সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে 1,97,643 কোটি টাকা। মূল বাজেটে যা ছিল 2,05,144 কোটি টাকার বেশি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুবন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। এতে চলতি অর্থ বছরের সংশোধিত এডিপি অনুমোদন পায়। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 177টি নতুন অনুমোদিত প্রকল্প 2020-21 অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্তির সুপারিশ আসে। পাশাপাশি 493টি প্রকল্প এডিপিতে বরাদ্দবিহীন সংযুক্ত অননুমোদিত তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিস্তারিত। 442টি প্রকল্প এই অর্থবছরের সমাপ্তির জন্য নির্ধারিত আছে এবং এই প্রকল্পগুলোর জন্য যে অর্থের চাহিদা ছিল পুরোটাই আমরা তাদের বরাদ্দ দিতে সক্ষম হয়েছি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই এগুলো আর সময় বর্ধিত করা যাবে না। সচিব জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেক্টর ভিত্তিক পুনর্বিন্যাসে বরাদ্দ বিভাজন করা হয়েছে। 33টা মন্ত্রণালয় তারা নিজেরাই বলছেন যে আমরা এই বরাদ্দ যা আছে তাদের জন্য এডিপিতে তারা এটা ব্যয় করতে পারবে না, তারা এটি হ্রাস করার প্রস্তাব দিয়েছেন। 23টি মন্ত্রণালয় বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিলেন। তো এইগুলো বিবেচনায় রেখে চাহিদা মাফিকই সম্পদ দেওয়া হয়েছে। সময় বর্ধিত না করে চলতি অর্থ বছরেই নির্ধারিত প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান সচিব। পদ্মা যেমন আছে, অন্যান্য প্রজেক্টও আছে, সবগুলো প্রজেক্ট মিলে এটি কমানো হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের যে সম্পদ আছে তা দিয়ে দেশ গড়ে তুলতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না। এডিপি কাটছাট করার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের মানুষের জন্য ভ্যাকসিন কেনাটা জরুরি। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এনইসির নিয়মিত বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2020-21 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 7,000 কোটি টাকা থেকে কমিয়ে 1,97,643 কোটি টাকার প্রস্তাব অনুমোদন হয়। সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়গুলোর জন্য এই মুহূর্তে অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়ে দেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তাভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো। যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। আর আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কিন্তু কারোর কাছে হাত পাতবো না। আমাদের যা করতে হবে নিজেদের করতে হবে, আমরা নিজেরা করব এবং মর্যাদা নিয়ে বাঁচবো, সে কথাটা মনে রাখতে হবে। স্বাধীনতার সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানান তিনি। আমাদের কিন্তু এখন সবথেকে বেশি প্রয়োজন ভ্যাকসিন। আমরা কিনেছি, আমাদের সামনে আরও নিতে হবে। আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষক
শিক্ষয়িত্রী কর্মচারী থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টর যারা মানুষের সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ভ্যাকসিনটা আগে দিতে চাই, গ্রাম পর্যায় পর্যন্ত। সেই জন্য এসব ক্ষেত্রে এই মুহূর্তেই খুব বেশি বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না, বরং আমাদের টাকা কিছু রাখতে হবে, আরও ভ্যাকসিন কিনতে হবে। সংশোধিত এডিপিতে পদ্মা সেতু ও রূপপুর সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে বরাদ্দ কিছুটা কমানো হয়েছে। তবে উন্নয়নের ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্সের ক্ষেত্রে যখন যেটুকু দরকার হয়তো সেটা কিছুটা ব্যবস্থা হয়তো করা যেতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের কার্যসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুদিনের সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানান, নরেন্দ্র মোদীর আসন্ন সফর ঐতিহাসিক কারণে, তবে আলোচিত হবে অনেক অমীমাংসিত বিষয়। উচ্চ পর্যায়ে ওই সফরের সময়ে সই হবে বেশ কিছু চুক্তি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফর কালে দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে, কিছু চুক্তিও স্বাক্ষর হবে। সেসব বিষয় চূড়ান্ত করতে বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের নানা দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, আলোচনায় প্রাধান্য পাবে সড়ক যোগাযোগ। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রেল চালু এবং স্থলবন্দরগুলোর কার্যক্রম বাড়ানোর বিষয় থাকবে আলোচনায়। অন্ততপক্ষে জটিল বিষয়গুলি আলোচনা করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় থাকে, এগুলো নিয়ে আলোচনা করার জন্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তবে একটি যুগান্তকারী যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে, নতুন একটি ট্রেন সার্ভিস চালু হবার কথা আছে। সেটি আশা করি আমরা চালু করতে পারবো খুব শীঘ্রই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবে এবং যে আউটস্ট্যান্ডিং ইস্যুগুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হবে। বর্তমান চলমান অর্থনৈতিক কর্মকাণ্ড যেসব কারণে বাধাগ্রস্ত হয়েছে এগুলি তো খুব দ্রুত সরাতে হবে। বরাবরের মতোই অভিন্ন 6 নদীর পানি বন্টন আলোচনায় আসবে, তবে তিস্তার বিষয়ে অগ্রগতি নির্ভর করছে শীর্ষ পর্যায়ে সফরের উপর, জানালেন প্রতিমন্ত্রী। এই কোভিড শুধু স্বাস্থ্য ইমার্জেন্সি সিচুয়েশন নয়, এটা কিন্তু একটা ইকোনমিক ইমার্জেন্সিও তৈরি করেছে, আপনারা বুঝতে পারছেন হয়তো, বা বিশেষ করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলি একটি বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটার একটি নক অন ইফেক্ট কিন্তু আমাদের বিশেষ করে সাপ্লাইং কান্ট্রিগুলিতে পড়তে পারে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের দিক থেকে যেটিতে সচেষ্ট যে ভারত থেকে প্রচুর আইটেমের র মেটেরিয়াল আসে, আপনারা জানেন, যেগুলি দিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আরও চাঙ্গা হয়েছে এবং ভবিষ্যতে হবে। সেক্ষেত্রে এই র মেটেরিয়ালগুলি এবং এই আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধাগুলি কীভাবে দূর করা যায় সেগুলি নিয়ে আলোচনা হবে আমাদের। করোনা সংকটের মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনার বিশেষ গুরুত্ব পাবে বলেও জানান শাহরিয়ার আলম। তো অবশ্যই এই বৈঠকগুলিতে আমরা আরও সুনির্দিষ্টভাবে কোন বর্ডারটি খোলা যায়, ফ্লাইট ফ্রিকোয়েন্সি আরও কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনায় থাকবে। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের স্বার্থে নয়, বিশেষ গোষ্ঠী ও ব্যক্তি স্বার্থে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। জাতীয় ভোটার দিবসে আলোচনায় কমিশনের বিরুদ্ধে মাহবুব তালুকদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আয়োজন। বরাবরের মতো ভোটার দিবসেও লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ। বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক হতে পারে না। গ্রহণযোগ্য নির্বাচন না হলে অস্থিরতার নৈরাজ্য সৃষ্টি হয়। ইভিএমের দুটি ভালো দিক উল্লেখ করে এর বিরুদ্ধে অভিযোগ নিরসনে উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন তিনি। এককেন্দ্রিক নির্বাচনে স্থানীয় নির্বাচনের তেমন গুরুত্ব নেই। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সংস্কার না হলে নির্বাচন ব্যবস্থা অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে নির্বাচনী ব্যবস্থাপনা প্রায় অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে
সংশ্লিষ্ট সকল মহলের ইতিবাচক উদ্যোগ প্রয়োজন। এদিকে মাহবুব তালুকদারের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোটার দিনে ভোটার তালিকার উপরে বক্তব্য রাখবেন, কিন্তু তিনি তা করেন না। উনি পকেট থেকে কাগজ বার করে করেন এবং তারপরে উনি বাড়ি থেকে হিসাব করেন পরের দিন যে তার ওই কথাগুলো মিডিয়ায় কিভাবে এসেছে, পত্রিকায় তার ছবি সহ কোথাও কত এসে। কমিশনের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে বিশেষ গোষ্ঠীর হয়ে মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেন সিসি। দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, যে তার ব্যক্তি স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা দরকার, যখন যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন। মাহবুব তালুকদার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা সে প্রশ্নও তোলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের তার কি দায়িত্ব, তিনি কতটুকু এই যে পরামর্শ দিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি কোথায় কতটুকু পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মুক্তিযুদ্ধকে অসম্মান করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। ইতিহাস বিকৃতির অভিযোগ ফখরুলের। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম বোয়ালমারী রুটে বিআরটিসি দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলে অনেক সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন দেশের মানুষ ভালোভাবে নেয়নি। এতে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের প্রতি দলটির কমিটমেন্ট নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধারা তথা সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কোন চেতনা বাস্তবায়ন তারা করতে চায়? তাদের মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই। আওয়ামী লীগ সরকার দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে 2রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধে আসম আব্দুর রবের অবদান অস্বীকার করা যাবে না। এ সময় তিনি আন্দোলন ও ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। অনুষ্ঠানে জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নামতে হবে। বর্তমান যে সরকার তারা ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করে শুধুমাত্র তাদেরকেই সেখানে তারা তুলে ধরতে চান। অ্যাজ ইফ তাদের কথা শুনলে মনে হয় যে তারা ছাড়া আর কেউ এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল না। কক্সবাজারে এক নারীকে পিস্তল ঠেকিয়ে 3 লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার 3 পুলিশ সদস্যকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করলে এই আদেশ দেন। গ্রেপ্তার 3 পুলিশ সদস্য হলেন এসআই নুরি খোদা সিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। তারা কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ। গত সোমবার মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা রোজিনা খাতুনকে পিস্তল ঠেকিয়ে 3 লাখ টাকা ছিনিয়ে নেয় ওই 3 পুলিশ সদস্য। এবার আমাদের বিশেষ আয়োজন, স্বাধীনতার 50 বছর। মুক্তি সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভূমিকা অনন্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রাম সূচিত হয়েছে ডাকসুকে ঘিরে। জাতির পিতার নির্দেশে ডাকসুই জাতিকে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করে হাতে অস্ত্র তোলার সাহস দেখিয়েছে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি বাঙালির মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ডাকসু।
1962 সালের শিক্ষা আন্দোলনের নেতৃত্বেই ছিল ডাকসু। এরপর 1966 সালের বাঙালির মুক্তির সনদ, 6 দফা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেই ছিল কেন্দ্রীয় ভূমিকায়। সেই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার। ডাকসু এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশেই বাংলাদেশে আন্দোলন চালিত হয়েছে। মানুষ ডাকসু কি জিনিস এটা জানতো না, কিন্তু ডাকসুর সিদ্ধান্তটা জানতো। মুক্তির মশাল জেলে জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছে ডাকসু। তো অপেক্ষা করে থাকতো ডাকসু থেকে কি নির্দেশ যাচ্ছে, এবং ওই ডাকসু অফিসটাই ছিল আমাদের কন্ট্রোল রুম, আর একটা ছিল ইকবাল হলে আমাদের কন্ট্রোল রুম। 1953 সালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধু রাজনৈতিক অধিকার আদায়ই নয়, ডাকসু নেতৃত্ব দিয়েছে সামাজিক সাংস্কৃতিক আন্দোলনেও। তাই বাঙালির মুক্তির ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে ডাকসু থাকবে উজ্জ্বল নক্ষত্র হয়ে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। মিয়ানমারের মিছিলে ফের গুলি, পরিস্থিতি নিয়ে সেরা কর্তৃপক্ষের সাথে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংশোধিত এডিপিতে দারিদ্র্য বিমোচনে জোর, বাড়ছে না 442 প্রকল্পের মেয়াদ। উন্নয়নশীল দেশ হিসাবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান। বৃহস্পতিবার আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, চূড়ান্ত করবেন মোদির ঢাকা সফরের কর্মসূচি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর সাথেই থাকুন, 21-এর খবর দেখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।